Morning, sir. Good morning. আচ্ছা, আগের দিনের কোশ্চেনটা ডিসকাস করে দিই। দেখ, এই কোশ্চেনটা মেটাল প্লেটের ক্ষেত্রে আমাকে জানতে চাইছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ক্লোজ টু দ্য সেন্টার অফ দ্য নিয়ারেস্ট টু। তাহলে দুটো মেটাল প্লেট যদি হয়, সার্কুলার মেটাল প্লেট গুলো যাই হোক না কেন আলটিমেটলি প্যারালাল প্লেট। ধরো এরকম একটা প্লেট আছে আর এরকম একটা প্লেট আছে, এই প্লেট দুটোর মাঝখানে এইরকম সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। দুটো প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়? দুটো প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কি? সৌনক নেই? আমি ভুল করেছিলাম। হ্যাঁ, ভুল তো সবাই করেছে এটা মোটামুটি। আমি এটা বলতে পারবো না, মানে মেটাল তুই ধর অঙ্কটা বলতে পারবি না, তুই অঙ্কটা ভুল করেছিস, কিন্তু মেটাল প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা তো বলতে পারবি। দুটো মেটাল প্লেট, একটা সার্কুলার মেটাল প্লেট আছে তো। সার্কুলার মেটাল প্লেট হতেই পারে যদি দুটো প্যারালাল প্লেট থাকে। এবার দুটো প্যারালাল প্লেটে সেটা রেক্ট্যাঙ্গেল হবে নাকি সার্কুলার হবে তাতে কি যায় আসে, ব্যাপারটা তো প্যারালাল প্লেট। হ্যাঁ, তাতে চার্জ যদি সিমিলার হয়, মানে দুটোই যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় তাহলে একরকম হবে, কিন্তু একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে অন্যরকম হবে, তাহলে অ্যাড হয়ে যাবে আর অন্য ক্ষেত্রে সাবট্রাক্ট হবে। বা যদি তাহলে মিডল পজিশন বলছে তাহলে অবভিয়াসলি কি হবে, আমার অ্যাডই হবে, নইলে তো আর ইলেকট্রিক ফিল্ড থাকতোই না। যদি তোর ইয়েতেই আসি, ধরে নে অপোজিটলি চার্জ, হ্যাঁ ধরে নে যদি পজিটিভলি চার্জ হতো, যদি পজিটিভলি চার্জ হতো তাহলে এইখানটায় দুটো কি হতো, জিরো হয়ে যেত। হ্যাঁ এটা মাইনাস করতে, এটা মাইনাস করতে হতো, জিরো হয়ে যেত। তোর কাছে কি জিরো অপশন আছে? না নেই যখন, তার মানে কি বুঝতে হবে, তোকে একটা ঘুরিয়ে দেওয়া positive হয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ আছে। তাহলে এখানে কি হবে, সিগমা বাই এপসাইলন নট, তাই না? হ্যাঁ এবার সিগমা মানে কত, কিউ বাই এরিয়া বাই এপসাইলন নট। কিউ কত বলেছে, 40 মাইক্রোকুলম, না সরি মিলিকুলম, মানে 10⁻³ এরিয়া কত, 2 মিটার রেডিয়াস হলে পাই আর স্কোয়ার, ঠিক আছে? এপসাইলন নট 8.85 ইন্টু 10⁻12। এবার এটার ক্যালকুলেশন কত হচ্ছে, 10, এখানে 10টাও আর লেখার দরকার নেই, এটা 10⁻² উপরে করে দিলাম, আর নিচে এটা 8.85 ইন্টু 10⁻12, 12 আর এটা মিলে গিয়ে এটা 10⁻10 হয়ে গেল। আর এখানে আসলো 1/π ইন্টু 8.85, এই জায়গাটা ক্যালকুলেট করতে হবে। পাই মানে তো 3, তাহলে একটা কাজ করি, এটা 3.14, সেখান থেকে অ্যাভারেজ 3 ধরি, আর এটা 8.85, এখান থেকে যেহেতু কিছু কমালাম এটাকে একটু বাড়িয়ে 9 করে দিই।
বোঝা গেল? স্যার আপনি একদম নিচে যা লিখছেন সেটা ঠিক ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটু উপরে লিখবো। এখানে লিখছি। হ্যাঁ এত অবধি তো তুই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইবার তাহলে দেখ 10⁻⁻² উপরে ছিল, নিচে 10⁻⁻12। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 10⁻10 ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 3.14। এবার 3.14 কে যদি অ্যাভারেজ আমি রাউন্ড অফ করে 3 করি, তাহলে এখানে যেমন 14 কমালাম, তেমন এখানে 15 বাড়িয়ে দে, বাড়িয়ে দিয়ে এটাকে 9 করে দে। কথাটা বোঝা গেল? হ্যাঁ তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 100 ইন্টু 10⁸8/27 এরকম জায়গাটা দাঁড়াচ্ছে, তাই তো? এটা যদি 30 হতো তাহলে হতো 33 পয়েন্ট সামথিং এরকম আসতো। স্যার আমি বলছি এখানে তো আমরা সেই ইলেকট্রিক ফ্লাস্কটা বের করছি, মানে ওর তো এটাই ফর্মুলা ছিল। ফিল্ড বার করছি, ফিল্ড ইলেকট্রিক ফিল্ড। ফ্লাক্স হ্যাঁ যদি স্যার, হতো তাহলে এরিয়াটা গুণ করতাম, ভাগ করতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার আপনি ওই সেই গসের থিওরেমে লিখিয়েছিলেন না E.ds = Q/ε0। একদম, সেটা Q/ε, এটা তো σ/ε। সিগমা আর কিউ কোথায় এক? হ্যাঁ কিউ বাই এরিয়া করে সিগমা হয়। তাহলে এখানে ভেবে দেখে এই এরিয়াটাকে এপাশে নিয়ে চলে এসেছি, তার মানে ই ইকুয়ালস টু কি হ্যাঁ হয়ে গেছে? কিউ বাই এরিয়া ইনটু এপসিলন নট। এটা হয়েছে। তাহলে এটা ফ্লাক্স কোথায়? এটা তো ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেল প্রবলেমটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার কি অবস্থা দেখি। এই কোশ্চেনটা কে নরেন্দ্র থাকতো নেই, সৌনক পারেনি, তানভীর পারেনি, বৃন্দাবন পারেনি, স্যার সায়ন্তন পেরেছিলাম রয়েছে। স্যার, সেই রেকর্ড সাবমিট করা হয়নি। ও তোর তো আবার সাবমিট হয় প্রবলেম হয়েছে। তোর নেক্সট ডে থেকে, আজকে থেকে ঠিক হয়ে যাবে, নেক্সট মধ্যে আজকে থেকে ঠিক হয়ে যাবে। আজকে যখন ইয়ে করে ক্লাস এক্সাম দিয়ে দিবি, ঠিক হয়ে যাবে। স্যার আজকে শেষ আছে? হ্যাঁ হ্যাঁ, আজকেও আছে, আমি গ্রুপে লিখে দিলাম না আগের দিন। ও, আজকেও এইটাই, মানে এই পার্টটাই। তুই এই সপ্তাহটা ওয়েট কর, এই সপ্তাহটা আমি এই কনফিউশনটা যাতে ক্রিয়েট না, মানে কনফিউশন যাতে ক্রিয়েট না হয় সেই জন্য আমি একটা শিডিউলই বানিয়ে দিচ্ছি তোকে, দেখে একদম একটা স্টাডি শিডিউল দিয়ে দিয়েছি, দেখেছিস তো? হ্যাঁ স্যার ওই যে স্টাডি শিডিউলটা হচ্ছে প্রতিদিন কি কি ক্লাস হবে, মানে আমার মানে প্রতিদিন কোন ক্লাসে পড়াচ্ছি দেখবি, খেয়াল করে ওই শিডিউলটা আমি মেনটেন করি। মানে আমি এইভাবে হিসাব করে চলি যে আমাকে এতদিনের মধ্যে এই সিলেবাস শেষ করতে হবে, এইগুলো করতে হবে, এটা আমি মেনটেন করে চলি। এবার মোটামুটি একটা টেন্টেটিভ করা থাকে আমার কাছে। সেইটাই আমি তোদেরকে গ্রুপে দিয়ে দিলাম লিখে। আচ্ছা, এইটার ক্ষেত্রে এটা সায়ন্তন আর যারা যারা বেশিরভাগই পেরেছে, সায়ন্তন আর অঙ্কুর, এটা কি পরে বুঝতে পেরেছিস? কি রে বল? না স্যার, এটা ঠিক বুঝতে পারিনি। না স্যার এটা আমার ভুল হয়েছিল, বুঝতে পারিনি। বলছে টু কপার ওয়্যার ওয়েইং 10 g kept in a air 10 centimeter apart, if the electron from every 10⁶ atom is transferred from one ball to another ball, the coulombic force between them। তাহলে যদি 1 সেকেন্ড থেকে আর 1 সেকেন্ডে চলে যায়, তাহলে আগে তুই দেখ যে চার্জ কত হচ্ছে তাতে। যদি 10⁶ চলে যায়, 10⁶ অ্যাটম এখান থেকে এখানে চলে যায়, এই দেখ, ইফ 1 ইলেকট্রন ফ্রম 10⁶, তাহলে 10 গ্রামে আমার কত মোল হচ্ছে বার কর। কথাটা বোঝা গেল? কপারের ওয়েট হচ্ছে 63.5, তাহলে মোল নাম্বার হচ্ছে 10/63.5, এটা হচ্ছে এত মোল আছে, সেটা ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এই এতগুলো অ্যাটম ওই কপারটাতে রয়েছে। হ্যাঁ এদের স্যার। মধ্যে 10⁶ অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে ওটাকে যদি 10⁶ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কতগুলো ইলেকট্রন পেয়ে গেলাম। বোঝা গেল ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। প্রথমে আমি ওয়েটকে মোলে ট্রান্সফার করলাম, মোলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে কতগুলো অ্যাটম ছিল সেটা পেলাম, সেটাকে আবার ইলেকট্রন নাম্বার দিয়ে কটা ইলেকট্রনে একটা ট্রান্সফার হচ্ছে সেটা ভাগ করে দিয়ে আমি আলটিমেটলি কটা ইলেকট্রন পেয়ে গেলাম।
তাহলে এবার ক্যালকুলেশন কর এটা ক্যালকুলেশন করলে যা দাঁড়াচ্ছে 10⁶ তো এটা 10⁶ 23 মানে হচ্ছে 17, এটা 63.10 যেটাকে কাটলে 6.35 হয়ে যাবে। এটা মোরাললেস সেম, মানে 10⁻17 ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। বুঝতে পেরেছিস? যার চার্জ যদি তুই করিস 1.6 ইন্টু 10⁻⁻19 মাল্টিপল করে দিস, তাহলে তোর 1.6 ইন্টু 10⁻⁻2 বা 0.16 মিলিকুলম, এটা হচ্ছে চার্জ। তোকে আগের বার যেমন চার্জ দিয়ে দিয়েছিল, তোকে এবার ঘুরিয়ে দিয়েছে যাতে চার্জটা তুই বার করতে পারিস। বোঝা গেল? এইবার ফোর্স বের কর। F = 1/4πε0 Q1 Q2/r²। ডিস্টেন্স বলে দিয়েছে সেন্টিমিটার, সেন্টিমিটার মানে 0.10 স্কোয়ার, এটা নিবি। Q1 Q2 এখানে 0.16 ইন্টু 0.16 করবি, কারণ যেখান থেকে চার্জ যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, সেটাও তো পজিটিভলি 0.16 চার্জই তৈরি হচ্ছে, আর যেটার কাছে যাচ্ছে সেটা নেগেটিভ 0.16 তৈরি হচ্ছে। তো চার্জ তো দুজনেরই সেম, তাহলে এটা Q² তাহলে 0.16 এর হোল স্কোয়ার বাই 0.1 এর হোল স্কোয়ার, আর সামনে হচ্ছে এইটা, ঠিক আছে, 9 ইন্টু 10⁹9। এটা ক্যালকুলেট করলেই এসে যাবে। এই জিনিস বুঝতে পারিনি, আমি ভেবেছি 10⁶ অ্যাটম থেকে একটা করে ইলেকট্রন যাচ্ছে, মানে 10⁶ টা ইলেকট্রন যাচ্ছে। না, তোকে বলা হয়েছে যে এই যে কপারটা আছে, ধর এটা কপার, এবার এর থেকে যদি তোর 10⁶ এ একটা ইলেকট্রন চলে যায়, তাহলে টোটাল অ্যাটমিক নাম্বার কতগুলো অ্যাটম আছে সেটা দেখতে হবে তো। 10⁶ খানা অ্যাটম থেকে প্রত্যেকটা থেকে একটা করে যাচ্ছে না একদম, টোটাল? প্রত্যেকটা এভরি যে দেখ 1 ইলেকট্রন ফ্রম এভরি 10⁶ অ্যাটম, মানে 10⁶ অ্যাটম থেকে একটা ইলেকট্রন যাচ্ছে। তাহলে যতগুলো আছে, যদি এখানে এই মোলটা বাদ দে, ধরে না এই মোলটা নেই, তাহলে যদি 1 মোলও থাকতো তাহলে 6.023 ইন্টু 10⁻23 থেকে কটা যাবে? বুঝতে পারলি কথাটা? তাহলে 1/10⁶, আর এখানে হলো 6.023 ইন্টু 10⁻23, এটাই তো করি না, এতগুলো ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে 1 মোল তো দেয়নি, তাহলে নাম্বার অফ মোলটা কত দিয়েছে সেটাও বের করতে হবে। তার জন্য আমার মোলটা বের করো, মোলটা বের করে তারপর ওটাকে চার্জে কনভার্ট করো, কারণ ইলেকট্রন থাকলেই তো হবে না, ওটা চার্জে কনভার্ট করতে হবে। আসলে আমি ভেবেছি 10⁶ টা অ্যাটম, প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন যাচ্ছে, মানে 10⁶ টা ইলেকট্রন যাচ্ছে। তো না না না, 10⁶ টা তো অ্যাটম নয়। তাহলে যদি 10⁶ অ্যাটম থাকতো, এই দেখ এগুলি আস্তে আস্তে বুঝতে হবে। যদি 10⁶ অ্যাটম থাকতো, তাহলে তোকে কখনো কপারের ওয়েট আর এই ওয়েটটা দিত? কপারের ওয়েটটা আমি কোন কাজে লাগাবো? কি তো আর পারলাম না অ্যাটেন্ড করি নিতে। বুঝতে পারলি কথাটা আমার? আমি বুঝতে পেরেছি। এটা দিয়েছে মানে নিশ্চয়ই ওই মোলের একটা ব্যাপার রয়ে গেছে। আচ্ছা, এইটা মোটামুটি সবাই পেরেছে আমি দেখেছি, না কেউই পারেনি। সবার এটা কি হয়েছে? সবার ভুল, সবার ভুল, সবার ভুল। আচ্ছা দেখি কি হয়েছে এটা। The concentric sphere spherical shell 2, 3, 1 Q1 Q2 Q3 found the surface charge density outer layer of the cell are equal to the ratio of the Q1 Q2 Q3. কি হলো তোরা একটা গন্ডগোল, মানে আসলে ইমাজিন করতে মনে হয় গন্ডগোল হচ্ছিল। স্যার অ্যাকচুয়ালি 20 মিনিট টাইম ছিল তো, আরো বেশি প্যানিক হয়ে না তাড়াতাড়ি করতে চেষ্টা করছিলাম, যার জন্য মানে ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। না এটা এটা না ভুল, এই কনসেপ্টটা খুব ভুল। এই দেখ এগুলোই শেখানোর জন্য মেনলি এটা করা, এই পরীক্ষাটা। সেটা হচ্ছে কখনো এরকম করবি না। তুই ধর মনে করে নিবি যে 10টা কোশ্চেনের মধ্যে আমি 5টা কোশ্চেন করবো। বুঝতে পেরেছি? আমি সবাইকে বলছি, এক্সাম যখন শুরু করবি তখন এইভাবে শুরু করবি যে আমি 10টা করবো না, আমার 10টা করার কথা না, আমি 5টা কোশ্চেন করবো। আমি কোশ্চেন নাম্বার 1 দেখবো, যদি দেখে মনে করি যে কোশ্চেন নাম্বার 1 আমার পারার মতন, আমি বুকমার্ক করে ছেড়ে দেবো। কোশ্চেন নাম্বার 2 দেখবো, পারার মতন, বুকমার্ক করে ছেড়ে দেবো। কোশ্চেন নাম্বার 3 দেখবো, পারবো না, কিছু করবো না।
4 করলাম না, 5 করলাম না, মানে প্রথম লটে কখনো অঙ্ক করতে নেই। প্রথমের অন্তত 1 মিনিট টাইম দিতে হয় অঙ্কগুলোকে সিলেক্ট করার জন্য, যে আমি কোন কোন অঙ্ক করব। তোরা উল্টোটা করিস, অঙ্ক পেয়ে করতে শুরু করিস, তাহলে কি হলো, কোনো প্ল্যানিং রইলো না। এবার যেই মুহূর্তে প্ল্যানিং থাকবে না সেই মুহূর্তে তুই আটকে যাবি। তুই যে অঙ্ক পারবি সেই অঙ্কই মনে হবে তুই পারবি, এটা মুশকিল হয়ে যাবে, তুই সব অঙ্কতে টাইম ইনভেস্ট করে দিবি। তাই জন্য প্রথম 1 মিনিটের মধ্যে পরপর 10টা কোশ্চেন দেখে নিতে হবে, এই 10টার মধ্যে কোন কোনগুলো আমি পারবো। যেগুলো পারবো সেগুলো আমি বুক মার্ক করে রেখে দেবো। এর পরের বার আমি আর বাকি কোশ্চেন গুলোতে তাকাবোই না, আমি ওই বুক মার্ক গুলোতে ক্লিক করে যাব। আমি তো বুক মার্ক করলে তো আমার কালার চেঞ্জ হয়ে যায়। আগের দিন তো দেখিয়েছি না, আগের দিন যে বুক মার্ক যেই করে দিবি সঙ্গে সঙ্গে দেখবি কোশ্চেনটার উপরে কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেই কালারটা চেঞ্জ হয়ে গেল, এরপর আমি ওই বুক মার্কের কোশ্চেন গুলোতে শুধু ক্লিক করব, যে আমি এটা করব এটা করব এটা করব, এই বুক মার্কের কোশ্চেন গুলো। যেই বুক মার্কের কোশ্চেন গুলো করে আমি সিলেক্ট করে ফেললাম যে আমি এইগুলো করবো, সেগুলোকে আমি করতে করতে যাবো। যদি আমার এই 5টা কোশ্চেন আমার আগে থেকে শেষ হয়ে যায়, দেখ ভালো করে আমি দেখাচ্ছি, কোশ্চেন যদি তুই ভালো করে দেখিস তাহলে দেখতে পাবি যে সব কোশ্চেনে বড় ক্যালকুলেশন নেই। এই কোশ্চেনটা আমি কোনোদিনই করতাম না আমি যদি পরীক্ষা দিতাম। অঙ্কটা আমি তো পারবো, তুই তবুও করতাম না। কেন করতাম না? কারণ অঙ্কটা অনেক লেন্দি হবে। তাহলে আমি ফার্স্ট সেকেন্ডে এটা এই ধরনের কোশ্চেন, এরকম তোর দেখবি এক্সাম দিতে গিয়ে এক্সাম পেপারে যে যে এক্সামই দিবি না কেন, এক্সাম পেপারে গিয়ে ওরা এমন ভাবে কোশ্চেন সেট করে যাতে কোশ্চেনের মধ্যে প্রথমেই থাকবে একটা কঠিন কোশ্চেন, কি সেকেন্ডে একটা কঠিন কোশ্চেন। কোশ্চেনটা পেয়ে তুই ঘাবড়ে যাবি, তুই ভাববি কি রে বাবা, এই কোশ্চেনটা আমি কি করে করবো, কি লম্বা হয়ে যাবে। যত তুই এই কোশ্চেনটাতে টাইম ওয়েস্ট করছিস তত পেছনের দিকে সোজা কোশ্চেন গুলোতে প্রবলেম হচ্ছে। তোকে এটা মাথায় নিতে হবে যে 10টার মধ্যে 10টা কোশ্চেন কখনো কঠিন হতে পারে না। 10টার মধ্যে 2টো কোশ্চেন কঠিন হবে, 3টে কোশ্চেন মডারেট হবে, 5টা কোশ্চেন ইজি হবে। এখানে যেমন 10-এ বলছি, ওখানে তেমন 30-এ। যদি যেই মেন যারা দেবে তাদের 30টার মধ্যে অন্তত 15টা কোশ্চেন ইজি থাকে, বোঝা গেল? বাকি 15টার মধ্যে যা হওয়ার হয়। সুতরাং এই কথাটা মাথায় রাখতে হবে যে শুধু যেই মেন বলে না, আমাদের বোর্ডেও তো, আমাদের মেনলি এটা করানো তো বোর্ডের জন্য, বোর্ডেও তো এমসিকিউ এক্সাম হচ্ছে, জানিস তো। বোর্ডের তো প্রথম 10 নাম্বার 20 নাম্বার তো এমসিকিউ থাকে, শর্ট কোশ্চেন থাকে, এবং ওখানে বেশিরভাগটাই অঙ্ক থাকে। এবং প্রত্যেক বছরের স্টুডেন্টের, এই গত 2 বছর তো ধর এক্সাম হচ্ছে না, তার আগে অব্দি স্টুডেন্টের সবচেয়ে বড় মানে ড্রব্যাক ছিল বা স্টুডেন্টের প্রবলেম হতো যে স্যার আমি টাইম পাচ্ছি না এমসিকিউ শেষ করার। একটা অত বড় অঙ্ক স্যার 2 মিনিটে করবো কিভাবে, অত বড় অঙ্ক এটা করবো কি করে। ওরম করলে হবে না, ইজি কোশ্চেন গুলোকে আগে করে ফেলতে হবে। তোকে খুঁজতে হবে এই কোশ্চেন পেপারের মধ্যে ইজি কোশ্চেন কোনটা। তুই কোশ্চেন পেপারে কোশ্চেন দেখলে বুঝতে পারবি, দেখা গেল হয়তো এই কোশ্চেনটা ইজি আছে, কি এই কোশ্চেনটা ইজি আছে, এটা আমি দেখেই বলতে পারবো এটার ইয়ে। কারণ এটা এটা কিসের থেকে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ওদের মধ্যেকার ডিসটেন্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের প্রপার্টির উপর। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের প্রপার্টি কি আছে মনে কর, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের প্রপার্টিতে বলা আছে যে যদি ডেন্সার ইলেকট্রিক ফিল্ড হয়, তো যে জায়গাতে ডেন্সার হবে সেই জায়গাতে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়, আর যেখানে রেয়ারার হবে মানে যেখানে ফাঁকা ফাঁকা হবে, গ্যাপ থাকবে, সেখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড উইক হবে। তাহলে এখানে আমাকে দেখে বুঝতে হবে যে কে বড় কে ছোট। যদি বুঝতে পারছি এই জায়গাটা ডেন্সার আছে, মানে এখানে পরপর এখানে গ্যাপটা যা আছে এখানে গ্যাপ তার থেকে বেশি আছে, এখানে গ্যাপ আস্তে আস্তে বেড়েছে, বোঝা গেল? তা তখন আমি কি বলবো, বুঝতে পারলাম যে যত এদিক থেকে এদিকে যাচ্ছে তত ইলেকট্রিক ফিল্ড কমে আসছে, তাহলে অবভিয়াসলি অপশানে এইটা করতে আমার কতক্ষণ লাগবে। কিন্তু এটা আমি যে করে ফেললাম না, এটা আমি টাইম অনেকটা বাঁচিয়ে ফেললাম, বুঝতে পারলি? এই কোশ্চেনটা, তারপরের কোশ্চেনটা, এগুলো হচ্ছে মানে দেখে অ্যান্সার করে দেওয়ার কোশ্চেন, ফটাফট হয়ে যাবে। এইটা ভাবতে হবে। এটা বলেছে কি 5 পয়েন্ট অফ এ প্লেস, হোয়াট ইজ এ রেগুলার হেক্সাগন অফ সাইড 2a, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অফ দ্য সেন্টার। তাহলে ভেবে দেখ, যদি কোনো একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যাই হোক না কেন, তার এক এক 4 কোণায় যদি 4টে সেম চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড সেন্টারে কত হয়? 0। 0, একদম ঠিক, 0। এখন চারদিকে সমানভাবে কাটে, কেটে 0 হয়ে যায়। এবার যদি তুই মনে করিস যে একটা চার্জকে সরিয়ে দিবি, তাহলে কি হলো ভেবে দেখ, এই একজন একে অপরকে তো ক্যান্সেল করে দিল, কিন্তু একজনকে তার ক্যান্সেল আউট করার মতন তাকে যে ক্যান্সেল করছিল সে আর নেই। তাহলে এই একজনের জন্য ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে একটা চার্জের জন্য,
হ্যাঁ বুঝতে পারলাম কথাটা? তাহলে আমি একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যা হয় সেটাই অ্যান্সার করব। সেটা এই স্কোয়ারের জন্যও তাই, হেক্সাগন হলেও তাই, পেন্টাগন হলেও তাই, সবারই তাই। তাহলে এবার তুই ভেবে দেখ আমার একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, 1/4πε0 q/a স্কোয়ার। এটা এখানে বলেছে 2a, তাহলে কত হলো এখানে 4 4 16, 1/16 q/4πε0 a স্কোয়ার। এটা করতে কতক্ষণ লাগবে? তাহলে এই কোশ্চেন গুলো ছিল শেষের দিকে। কেন? কারণ প্রথম দিকে যাতে তোরা ওইগুলো করে তোদের মাথাটা বিগড়ে যায়। স্যার আপনি সাকসেসফুল হয়েছিলেন, হ্যাঁ আপনি সাকসেসফুল হয়েছিলেন আমাদের মাথা বেগানোর জন্য। হ্যাঁ একদম তাই। এবং আমি সাকসেসফুল হইনি, এরকম টিচাররাও সাকসেসফুল হয়ে যাবে। আমি এখন তোদের মাথা বিগড়ে যাক, কিন্তু আমি চাই তোরা এই এক্সপোজারটা পা যে এক্সাম হলে যেন মাথাটা বিগড়ে না যায়। তোরা এটা বুঝিস না পরে কোশ্চেন আছে, পরের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমি পারবো। এখানে হয়তো কোশ্চেন টাফ দিয়েছে তো স্কিপ করো, পরপর 10টা কোশ্চেন কঠিন থাকতে পারে, তারপরে 15টা কোশ্চেন সোজা আছে। এগুলো একটু ভাবলেই দেখতে হয়ে যেত। এই যে তুই ভাব এই কোশ্চেনটা কি দেওয়া আছে, হাউ মেনি কুলমস আর প্রোভাইডেড, ভাব সবচেয়ে শেষ কোশ্চেন আর সবচেয়ে ইজি কোশ্চেন, ইনি 1000 আওয়ার। তাহলে আমার চার্জ কিউ ইকুয়ালস টু কি হবে, আই ইন্টু টি। তাহলে আই হচ্ছে 0.010 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ ইন্টু টাইম কত 1000 আওয়ার। তাহলে 1000 ইন্টু 3600। এবার এটা ক্যালকুলেট কর, এখানে 3টে জিরো, তাহলে এটা এখানে এটা কেটে গেল, এটা কেটে দে। তাহলে 0.010, এটাকে আবার 10, 0 পয়েন্ট দেওয়ার দরকার নেই, 10 ইন্টু 10⁻³ ইন্টু 3600 এরকম দিয়ে দিই। তাহলে তোর দুটো জিরো এখানে গেল, একটা জিরো এটার সাথে কেটে গেল, 36 অ্যান্সার। জাস্ট আই ইন্টু টি করতে হচ্ছে ক্যালকুলেশন। অবশ্যই এটা ছিল সবচেয়ে লাস্ট কোশ্চেন। দেখি কে কে করেছে এটা, দেখ খেয়াল করে। সায়ন্তন কি করে এটা করলি তুই বল? অঙ্কুর, শ্যামশ্রী নট অ্যাটেম্পটেড। হ্যাঁ স্যার, ওটা লাস্টে আসলে টাইম ছিল এই দেখ। না বলে করতে পারি। দেখলি লাস্টে আসলে টাইম ছিল না বলে করতে পারিনি, অথচ শ্যামশ্রী এটা কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেন পুরো পেপারের মধ্যে, তাই না? স্যার ওই বললাম যে স্যার প্যানিক হয়ে গেলাম, আর বুঝতে কেউ পারছিলাম না পারুক না প্রথম পারুক, থেকে, মানে এটা পারবেই। তাহলে এই ব্যাপারটাই প্যানিকটা কাটাতে হবে। তাহলে আপনি বলছেন আমরা কোশ্চেন পেপার লাস্ট থেকে শুরু করবো নাকি? না লাস্ট থেকে করবি না, তুই কোশ্চেন পেপার পর পর দেখবি। ওই যে বললাম প্রথম 1 মিনিট নিবি কোশ্চেনটা সিলেক্ট করতে, যে আমি কোন কোশ্চেন গুলো করবো। কথাটা বোঝা গেল? 20 মিনিট তো তোর টাইম আছে রে বাবা, 20 মিনিট তো অনেকটা টাইম। 20 মিনিটের মধ্যে তুই 2 মিনিট নে, 1 মিনিট না পারিস 2 মিনিট নে, 2 মিনিট তো স্যার বলছি সব কটা করার রিস্কটা না নেওয়াই ভালো, মানে বাই চান্স যদি মানে সবকটা যেগুলো কখনো শিওর হবে করতে ওগুলো নেই। করাই ভালো। একদমই তাই। হ্যাঁ, ওটাই যারা যারা স্যার সবচেয়ে বড় সবকটা ভুল হয়েছে। করছে, সেটা তো ভুল করছে, কখনো এটা করতে নেই। সবসময় নিয়ম কি, 2 মিনিট টাইম নাও, নিয়ে কোশ্চেন সিলেক্ট করো, 5টা কোশ্চেন সিলেক্ট করো, খুঁজে দেখো 5টা কোশ্চেন তুমি পাবেই, যে 5টা কোশ্চেন তোমার করার মতন। যেমন যেমন এই যে এইটা, যেমন এইটা, যেমন এই শেষেরটা, এই মাঝেরটা, এটাও পারার মতন ছিল। এই প্রত্যেকটা যারা আছে প্রত্যেকটা তুমি ইজিলি দেখো, যদি তোমার ইজিলি হয়ে যাচ্ছে তো ভালো কথা, আর যদি না হয় তবে সেগুলোকে রেখে রেখে এগো। বুঝতে পেরেছিস? এইভাবে এগোতে হয়, এই জিনিসটা খুব জরুরি। এইভাবে প্র্যাকটিস করবি, বাড়িতেও যখন প্র্যাকটিস করবি কোশ্চেন সিলেক্ট করে নিয়ে প্র্যাকটিস করবি। তোদের বাড়িতে প্র্যাকটিস কম হচ্ছে, তোরা আসলে এক্সাম যেহেতু নেই, এক্সামের প্রেশার নেই, আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে, কিন্তু সেটা করিস না। এই জন্যই আমি এক্সাম সিস্টেমটা রাখছি, যাতে এই এক্সামের প্রেশারটা ক্রিয়েট থাকে, এক্সামের প্রেশারটা থাকে, এই এক্সাম প্রেশারটার মধ্যে দিয়ে চলতে হবে। যে প্রতিদিন একটা আমার যা আছে সেই চ্যাপ্টারটা আমাকে পড়ে আসতে হবে, মাথায় রাখতে হবে যে আমি যতটুকু করেছি ততটুকু আমাকে রেডি করে আসতে হবে। আমি খুব শিগগিরই দেখি তাড়াতাড়ি এক্সাম নিয়ে যেটা আমি করেছি সেটাকে আমি এর মধ্যে মার্চ করে ফেলতে পারবো, যত তাড়াতাড়ি পারা যায়। আচ্ছা, এখানে আর বাকি কোশ্চেন গুলো একটু করিস তোরা।
এটাকে করছিলাম না, এটা করতে করতে ইয়ে হয়ে গেল। এই দেখ, এই হচ্ছে তিনটে কনসেন্ট্রিক সার্কেল, একটা রেডিয়াস আর, একটা হলো 2r, একটা হলো 3r। তাহলে এদের আমরা এটুকু জানি যে ইট ফাউন্ড সারফেস চার্জ ডেনসিটি আউটার সেল আর ইকুয়াল, মানে সবার সারফেস চার্জ ডেনসিটি সেম। তাহলে ওর ক্ষেত্রে সিগমা 1, ওর ক্ষেত্রে সিগমা 2, এর ক্ষেত্রে সিগমা 3, সবার সেম। যদি সবার সেম হতে হয় তাহলে একজনের জন্য যেটা Q1 বাই ওর জন্য হচ্ছে আর স্কোয়ার, এর জন্য হচ্ছে Q2 সেটা হচ্ছে 4r স্কোয়ার, এর জন্য হচ্ছে Q3 সেটা হলো 9r স্কোয়ার। তাহলে Q1 Q2 Q3 যদি রেশিও করা হয় তাহলে কখনো 1:4:9 হতে পারে? তোরা কেউ কেউ এটার অ্যান্সার করে দিয়েছে, এটা তো নিচে আছে, তাই না? এরকম জিনিস করার উপায় কি? এরকম অপোজিট রেশিও থাকলে ভেবে দেখ, একটা একটা করে রেশিও নিয়ে করার দরকার হলে, তেমন অসুবিধা হলে। কিন্তু স্যার ইন্ডিভিজুয়ালের সঙ্গে মানে ফার্স্টের সঙ্গে সেকেন্ড, সেকেন্ডের সঙ্গে থার্ড, এইভাবে ইকুয়েট করে করতে হবে তো। একদমই তাই, যদি ফার্স্টের সাথে সেকেন্ড করি তাহলে Q1:Q2 কত হচ্ছে? বা কমপ্লিটলি সবটাকে 36 দিয়ে গুণ করে দিলেও হয়। একদম তাই, কমপ্লিটলি সবটাকে 36 দিয়ে গুণ করে দিলেও হয়, 36r স্কোয়ার এরকম গুণ করতে হবে। যাই হোক, আমি একটা একটা করেই করছি। Q1:Q2 কত হচ্ছে? 1:4, তাই তো? সবারই তো 4πr² ছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর হয়েছে 1:4। আচ্ছা, নেক্সট আয় হচ্ছে Q2:Q3, এর আসছে হচ্ছে কিউ, আগে এটা লিখে নিই বলে আমার বুঝতে অসুবিধা হয়। Q3 = 4/9, তাহলে Q3:Q2 4:9। স্যার তাহলে তো 1:4 না, 1:4 হবে না, ওদের সারফেস চার্জ ডেনসিটি সেম তো, রেশিও অফ দ্য চার্জ গিভেন। এটা 1:4:9 হবে না, কারণ হচ্ছে আবার এদের মধ্যে ইন্ডাকশন আছে, যতদূর সম্ভব এদের মধ্যে ইন্ডাকশন আছে। ইন্ডাকশন করে নি দেখ, ওদের কি সবার সেম চার্জ আছে? না মানে না না আলাদা সেম চার্জ নেই। তাহলে একজনের যদি বলছি সেম চার্জ নেই, মানে ও সেম, হ্যাঁ সেম অ্যামাউন্টের চার্জ বলছিস তো? অ্যামাউন্ট না, হ্যাঁ, মানে সেম কোয়ালিটির চার্জ, নেগেটিভ। হ্যাঁ সেম কোয়ালিটির চার্জ যদি হয়, সেখান থেকে আমি বলছি এটা যদি 1 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 9 হয়, এবার একে অপরকে তো আবার কি জানো বলে ওটাকে, ইনডিউস করবে, তাই না? হ্যাঁ তুই যদি ভেতরে যে চার্জটা আছে 1, এই চার্জের একটা নেগেটিভ চার্জ এখানে ইনডিউস হবে না, -1। আবার এই 4-এর একটা ইনডিউস হবে না এখানে -4। মানে আউটার মোড সেলে যে চার্জটা থাকে তার ইনডিউস চার্জ তো আবার বাইরের সেলে থাকে। সেম চার্জ আছে, এটা ধরে নিতে হবে। যদি প্লাস হয়, মাইনাস হলে মাইনাস। যদি তুই প্রত্যেকটাতে মাইনাস করিস তাহলে এখানে প্লাস ইনডিউস হবে, এখানে প্লাস ইনডিউস হবে। মানে এটা ধরে নিতে হবে যে সবার লাইক চার্জ আছে, লাইক মানে চার্জ আছে, একই চার্জ আছে, বুঝতে পেরেছিস? তাহলে আলটিমেটলি হবে 1:, মাইনাস ধরে করলে -3:-5, আর যদি প্লাস ধরে করিস তাহলে 1:3:5। বোঝা গেল? এটা তো স্টেটমেন্ট কোনটা ট্রু বলা ছিল কুলম্বিয়ান ফোর্স, এটা বলা উচিত ছিল। এটা দেখি কারা কারা পেরেছে। এটা কেউ পারেনি, কেউ কেউ পেরেছে, সৌনক পেরেছে, ঋষভ, আরহান পেরেছে, আর কেউ পারেনি। এটা পারা উচিত ছিল।
বলেছে two bodies of charge A and B exert repulsive force to each other. The charge on A is more than charge on B. Which of the following statements is true? একটা বলছে বোথ এক্সপিরিয়েন্স A and B, কখন এটা হয়? কারণ যখন ফোর্স অ্যাপ্লাই হয়, ধর একটা Q1 একটা Q2, এবার এদের মাঝখানে যে ফোর্স হবে, তাহলে এ ওকে যে ফোর্সে টানবে, এ ওকে সেই ফোর্সেই টানবে। যার চার্জ বেশি তার ফোর্স বেশি, এরকম কথা নয়। আজকে এই যে আমরা আর্থে আছি, আর্থের উপর আমরা বসে আছি, এখন আর্থ যদি বলে যে আর্থ আমাদেরকে টানছে Gmm/r², তো আমরা কি করছি? আমরা আর্থকে টানছি না, আমরা আর্থকে সেম ফোর্সে টানছি Gmm/r²। আমাদের মাস কম মানে আমাদের ফোর্স কম, এরকম কিন্তু নয়। ফোর্স তো মিউচুয়াল ফোর্স। কথাটা বোঝা গেল? তাহলে দুজনে ইকুয়াল ফোর্স এক্সার্ট করবে, তা সেটাই অপশন হবে। বোথ অফ দেম এক্সপিরিয়েন্স কুলম্বিক ফোর্স অফ ইকুয়াল ম্যাগনিটিউড। এটা যে অপশন আছে সেই অপশনটাই ট্রু। এটা আমার ভুল হয়েছে। এটাও ছিল হচ্ছে ওই ইজি কোশ্চেন গুলোর মধ্যে একটা কোশ্চেন। বোঝা গেল? এরপর থেকে তো বললাম কয়েকটা, এটা বললাম এটা বললাম, এগুলো পারবি, এগুলো নিয়ে অসুবিধা নেই, এগুলো ট্রাই করবি। আবার আগে অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, আমি বেশিক্ষণ ডিসকাস করবো না, আধ ঘন্টার বেশি ডিসকাস করলে ক্লাস লেট হয়ে যাবে। নেক্সট ডে আবার আজকে ইয়েটা করবো, করে নে এক্সাম দিয়ে নে, দেখ কি হয়। আচ্ছা, আমরা কি জায়গায় ছিলাম? ওইখানে ক্যাপাসিটরটা কমপ্লিট করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আমার চার্জ হচ্ছে না, কনস্ট্যান্ট প্রবলেম হচ্ছে। ক্যাপাসিটরটা আমাদের আগের দিন কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, ক্যাপাসিটরের সার্কিট আমাদের কমপ্লিট হয়ে গেছিল, তাই তো? সার্কিট ডায়াগ্রাম দিয়ে তোর আচ্ছা আমাকে বল, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট গুলো কমপ্লিট হয়ে গেছিল তো? না স্যার। হ্যাঁ স্যার, ওগুলো হয়ে গেছিল, ওগুলো একদম শুরুতেই হয়েছিল। না না, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা লিকুইড, মানে এইভাবে ক্যাপাসিটরে কোনো ফিলিং টিলিং এই যাওয়াগুলো এরকম ভাবে কিছু ফিল করছি? না স্যার, না স্যার, এটা হয়নি। হয়নি? হ্যাঁ তাই বল। না না, এগুলো হয়নি। আমি ক্যাপাসিটরের শুধুমাত্র ইয়ের পার্টটুকু করেছিলাম, তোর ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটরের মধ্যেকার চার্জ ফিল্ড, এই পার্টটুকু কমপ্লিট করেছিলাম। ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ফিল্ডটা করিনি। হ্যাঁ কি বলছিস? এনার্জি লসটা হয়েছিল। হ্যাঁ এনার্জি লস অবধি করেছিলাম, বুঝতে পেরেছি। ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সৌনক যেটা বলছে একদম প্রথমে করা হয়েছিল, সেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের বেসিকটা করা হয়েছে, মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি এটা করা হয়েছিল, কিন্তু ইয়ে করা হয়নি, ইলেকট্রিক ফিল্ড ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ক্যাপাসিটর তৈরি করা হয়নি। না, বা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিসের উপর ডিপেন্ড করে সেটাও করা হয়নি মনে হয়, তাই তো? না। আচ্ছা, তাহলে আগে সবার আগে ওটা আমরা করব, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিসের উপর ডিপেন্ড করে, আগে সেটা আগে কমপ্লিট করব। আচ্ছা, আমি আগের দিন বারবার বলছিলাম যে আমাদের দু ধরনের ক্যাপাসিটর হয়। একটা হয় হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটর, আর একটা হয় হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাই না? একটা হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটর, একটা হয় হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। স্পেরিক্যাল ক্যাপাসিটর মানে কি রকম? মানে একটা স্পিয়ার হবে যে চার্জকে ধরে রাখবে। এর ভেতরে কিছু লিকুইড দিতেও পারি, নাও দিতে পারি। যদি দিই তাহলে সেটার ওই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে, না দিলে এপসাইলন নট হিসাবেই থাকবে। এর ক্ষেত্রে আমি একটা কথা একটু চেইন বুঝিয়ে রাখি, যে তোদেরকে যখনই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে দেবে, যে কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যদি ক্যালকুলেট করতে দেওয়া হয়, তাহলে একটা চেইন ফলো করবি। কিরকম? দেখ, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি, মানে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে তোকে যেভাবেই সি বার করতে হোক না কেন, তোকে কিউ জানতে হবে আর ভি জানতে হবে। এবার প্রশ্ন হলো, কিউ তো না হয় চার্জ, তাই আমি জেনে যাব, কিন্তু ভি কোনো জিনিসের ভোল্টেজ কিভাবে আমি জানবো? ভোল্টেজ জানার জন্য তোর কাছে উপায় হচ্ছে, জাস্ট কিছুদিন আগে করলাম, আগের দিনই করেছিলাম, ই ডট ডিআর ইকুয়ালস টু হচ্ছে ডিভি, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স, সেটা হলো ভোল্টেজ। বা এটাকে এভাবে বলা যায় যে ডিভি বাই ডিআর ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? তার মানে ইলেকট্রিক ফিল্ডে পৌঁছাতে হবে। তাহলে চেনটা বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সবার ফার্স্ট যেতে হবে হচ্ছে ক্যাপাসিটরের জন্য কিউ বাই সি। কিউ তো আমি জানি না, যেটা সেটা হচ্ছে ভি।
ভি জানার জন্য আমাকে যেতে হবে ইলেকট্রিক ফিল্ডে। ওকে, নাও ইলেকট্রিক ফিল্ডে আমি যে যাব, ইলেকট্রিক ফিল্ডে যাব কিভাবে? ইলেকট্রিক ফিল্ডে যাওয়ার জন্য আমার কাছে গসের থিওরেম আছে, আমার কাছে এমনি নর্মাল যে ইলেকট্রিক ফিল্ড বার করার যেটা 1/4πε0 q/r², সেটা আছে। যেটা খুশি আমি ইউজ করে আমি আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডে পৌঁছাবো। চেনটা ক্লিয়ার? কিভাবে এগোবো? এবার দেখ, ধর এটা হচ্ছে একটা স্পিয়ার, তাহলে স্পিয়ারের ইলেকট্রিক ফিল্ড কত হয়? স্পিয়ারের ইলেকট্রিক ফিল্ড হয় হচ্ছে 1/4πε0 q/r²। হ্যাঁ। তাই তো? এখানে যদি রেডিয়াসটা r হয় তাহলে 1/4πε0 q/r², এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ এ স্পিয়ার। তাহলে এখান থেকে ভোল্টেজ কত হয় আমি এর আগে বের করেছি, 1/4πε0 q/r, এটা হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার ক্যাপাসিটেন্স কি হবে? q/ভোল্টেজ, তাহলে q/1/4πε0 q/r, q যদি কেটে দিই তাহলে c আসে 1/4πε0 ইন্টু r। তাহলে স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স রেডিয়াসের উপর ডিপেন্ড করে। যত বড় স্পেরিক্যাল ক্যাপাসিটর হবে তত বড় এই রেডিয়াসটা হবে। বোঝা গেল? যত বড় স্পেরিক্যাল ক্যাপাসিটর নিয়ে কাজ করবে তত বড় রেডিয়াস হবে। তোরা মিস্টার বিন দেখেছিস রে? মিস্টার বিন, হ্যাঁ স্যার। মিস্টার বিনে হ্যাঁ, একটা স্যার। এপিসোড দেখেছিস যে মিস্টার বিনের গায়ে পুরো স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয়ে গেছে, ও যাই হচ্ছে আটকে যাচ্ছে, একটা বড় হ্যাঁ, এরকম স্যার। জারের মধ্যে হাত দিয়েছিল, চুলগুলো হাত খাড়া খাড়া দিয়েছিল, হয়ে গেছে। চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছিল। মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই দেখেছিলাম। যন্ত্রটা মানে তোদের সিলেবাসে আগে ছিল, এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই যন্ত্রটার নাম হচ্ছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। বুঝতে পেরেছিস? আমি দেখিয়ে দিচ্ছি কোনটা বলছি, যারা যারা মিস্টার বিন তো আর সবাই দেখেনি। কি বললেন? ভ্যান্ডি? ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, ওটা চার্জ তৈরি করে। ভ্যান্ডেগ্রাফ, ভ্যান্ডে হচ্ছে একজন মানে সায়েন্টিস্টের নাম, ভ্যান্ডেগ্রাফ। এই যে এই যন্ত্রটার কথা বলছি, এই যে এই ব্যাপারটা তোরা যদি মিস্টার বিন দেখে থাকিস তাহলে দেখেছিস। এই ব্যাপারটা কি ঘটছে? ঘটছে হচ্ছে এই যে এত বড় একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে। দেখ, এটা ক্যাপাসিটার কিন্তু স্পেরিক্যাল ক্যাপাসিটার, এর রেডিয়াস বিশাল বড়। তাহলে রেডিয়াস বড় মানে কি? ক্যাপাসিট্যান্সও প্রচুর, তাহলে ওর কাছে চার্জও স্টোর আছে প্রচুর। এবার তুই যদি ওকে এরকম ধরে থাকিস তাহলে কি হবে? এটা তো কারেন্ট ইলেকট্রিসিটি না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি হলে তুই কারেন্ট খেতি, কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কি হবে? তুই কারেন্টটা খাবি না, কিন্তু তোর বডিতে চার্জ ট্রান্সফার হয়। এবার তোর বডিতে চার্জ ট্রান্সফার হয়, তোর চুলগুলো চার্জ ট্রান্সফার করবে। এবার যখনই তোর চুলের ট্রান্সফার হয়ে যাবে, আমাদের মানে বয়স্কার চুল যাদের, তাদের তো অসুবিধা হবে, তাদের হবে না, কিন্তু যাদের মেয়েদের ক্ষেত্রে এই যে দেখেন মানে বড় চুল, তাদের ক্ষেত্রে কি হবে? চুলটা তো অনেক যদি বড় হয় তার ওয়েটটা তো অনেক বেশি এবং পাতলা, তাই না? এবার তখন রিপালশনটা অনেক বেশি হবে, তুই দেখতে পাবি। এবং রিপালশনের জন্য কি হবে? চুলগুলো আস্তে আস্তে এরকম লম্বা 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 নিজেদের মধ্যে রিপাল করতে 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 এরকম হয়ে যাবে। দেখ, দেখতে পাচ্ছিস? এটা খেলার জন্য বানানো হয়নি, এটা চার্জ স্টোরের জন্য বানানো হয়েছে। যেন ব্যাপারটা যদি সায়েন্স সিটিতে যাস, সায়েন্স সিটিতে দেখবি রাখা আছে। এখন আছে কিনা যে বলতে পারবো না, আগে তো ছিল। স্যার বিআই টিমে দেখেছিলাম। আচ্ছা, আমাদের এই আমাদের যে বিয়ের যে সিঙ্গাঘাটার যে সায়েন্স সিটি রয়েছে না, সায়েন্স সিটিতে যাবি, সায়েন্স সিটিতে আমি দেখেছিলাম আছে সায়েন্স সিটিতে এটা। এবং সায়েন্স সিটিতে ওরকম ধরে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে চুল টুল সব খারাপ হয়ে যায়। এবং আমাদেরও নিজেরা বুঝতে পারবো যে আমাদের চুল হালকা 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 উঠছে, মানে সব আপার লেভেলের যে চুলগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। বুঝতে পেরেছিস? এটা ক্যাপাসিটার। তাহলে স্পেরিক্যাল ক্যাপাসিটার সেটা ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে হচ্ছে আর এর উপর। আচ্ছা, এখানে একটা কথা বল, এই যে 4πε0, এই 4πε0 তো একটা এসআই ইউনিট, মানে এসআই এর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। 4πε0 1/4πε0 হচ্ছে 9 × 10⁹, তাই না? যদি সিজিএস হয়, সিজিএস এটা তো 1, তাহলে সিজিএস এর ক্ষেত্রে সি = r। বুঝতে পারলি? তার মানে তোকে যদি কোথাও কোনো জায়গায় দেখা গেল বললো কোনো একটা বডির ঘুরিয়ে কোশ্চেন করলো, ঘুরিয়ে করে কিন্তু অনেক সময়, কোনো একটা বডির ক্যাপাসিটার বললো ধর 10 স্ট্যাট ফ্যারাড,
তার মানে কি বুঝবি বলতো, এটা 10 সেন্টিমিটার রেডিয়াস আছে। বুঝতে পেরেছিস? স্যার হ্যাঁ। বলছি যে ওই সিজিএস ইকুয়াল টু 1 ওটা কি করে করলেন? ওটা ওই প্রথমেই যখন ইলেকট্রিক ফিল্ড বলেছিলাম বা ফোর্স বলেছিলাম, তখন বলেছিলাম না যে ফোর্স মানে কি, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স। এবার সিজিএস মেথড যখন হয় তখনই এখানে যে কনস্ট্যান্টটা আসে সেই কনস্ট্যান্টের ভ্যালু হয় 1। তাহলে সিজিএস মেথড হচ্ছে জাস্ট Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানে আর কিছু থাকে না। আর এসআই যখন হয় তখন সেটা হয় 1/4 পাই এপসাইলন নট। বুঝতে পারলি? হ্যাঁ এটা হলো স্যার। ডাইন, এটা হলো নিউটন। এবার সিজিএস এ তাহলে 1/4 পাই এপসাইলন নট যদি 1 হয় তাহলে 4 পাই এপসাইলন নট 1। তাহলে তার মানে কি ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু আর। এবার অনেক সময় এটাকে ঘুরিয়েও কোশ্চেন দেয় যে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার ইজ ইকুয়ালস টু দ্য রেডিয়াস অফ দ্য ক্যাপাসিটার, প্রুভ দ্যাট। তখন বলতে হবে ইন কেস অফ সিজিএস মেথড 4 pi epsilon naught equals to 1, then capacitor of the capacitance is radius of the capacitance, the magnitude of the radius of the capacitance. Clear? এটা কি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা। তো নেক্সট আমরা এগোই নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে না, নেক্সট পার্টে আসছি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা নিয়ে এত সবচেয়ে বেশি এবার জায়গা। প্যারালাল প্লেট ক্যাপাসিটর তাহলে ওই চেনে আসি। এইমাত্র আমি ডিসকাস করলাম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে দুটো প্লেট থাকবে, সেই দুটো প্লেট যা খুশি থাকতে পারে, কিন্তু একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। এরকম থাকবে একটা পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট। এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড, এই মাঝখানে এখানে ইলেকট্রিক ফিল্ড হবে। এবং গসের থিওরেম মনে কর, এরকম একটা আমরা এরকম একটা সিলিন্ডার বসিয়েছিলাম, সিলিন্ডারের এরকম দুপাশে এরিয়া নিয়েছিলাম, একটু মনে পড়বে যে ই ডট এ একটা সাইডের হবে প্লাস ই ডট এ এই সাইডের হবে, মানে এটার ই ডট এ আর এটার ই ডট এ হবে, কিন্তু এই ই ডট এটা হবে না, কারণ এটা আর হ্যাঁ স্যার, ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে কারণ 90 ডিগ্রিতে আছে এটা দুটো, হ্যাঁ স্যার। তাই না? তো তাহলে ই ডট এ প্লাস ই ডট এ এটা হয়ে যাবে হচ্ছে কিউ বাই এপসাইলন নট। সেখান থেকে আমি পেয়েছিলাম হচ্ছে 2 ই এ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, বা ই ইকুয়ালস টু হয়ে গেল কিউ বাই 2 এপসাইলন নট এ। এটা হচ্ছে একটা একটা প্লেটের জন্য, একটা সিঙ্গেল প্লেটের জন্য। এরকম যদি দুটো প্লেট হয়, বোঝা গেল? এরকম যদি দুটো প্লেট হয়, এই প্লেটটা এই প্লেটটা দুটো প্লেট হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা দুটো যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যায়। এর জন্য যেটা ই আর এর জন্য ই দুটো প্লাস হবে, প্লাস হয়ে তোর হবে ই নেট ই হবে হচ্ছে কিউ বাই এপসাইলন নট এ, যেটাকে আমরা এইমাত্র সিগমা বাই এপসাইলন নট লিখছিলাম কিছুক্ষণ আগে, তাই না? অঙ্কটা করার সময় মনে কর। আচ্ছা, এবার যদি আমি বলি তাহলে ভোল্টেজ কত হবে, না ভোল্টেজ হবে হচ্ছে ই ইন্টু এল, এই যে ডিস্টেন্সটা, যতটা ডিস্টেন্স এদের মাঝখানে আছে, বুঝা গেল? ই ইন্টু এল। তাহলে আমি যদি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বলি কিউ বাই ভি বা কিউ বাই ই ইন্টু এল, বা কিউ বাই ই মানে হচ্ছে কিউ উপরে এপসাইলন নট এ তুলে দিলাম, আর এদের মাঝখানে ডিস্টেন্সটাকে এল না, এটাকে একটা কাজ করে ডি দিই, কারণ সব জায়গায় ডি দিয়ে ডিনোট করা হয় ডি। তাহলে কিউ কিউ কেটে যায়, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আছে এপসাইলন নট এ বাই ডি। এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। ঠিক আছে?
হ্যাঁ স্যার হয়ে গেছে। বুঝে গেল? তাহলে আমি একটু ব্যাপারটা বোঝাই আর একটু ক্লিয়ার করে পিকচারটা এঁকে। তাহলে আমার ধর এইরকম হচ্ছে মেটাল প্লেট, এই সাইডে একটা, এই সাইডে একটা। বুঝা গেল? এইদিকে হচ্ছে তার পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভলি চার্জ। এবার এইটাকে যদি এরকম সামনাসামনি, আমরা তো এরকম ভাবে সবসময় আঁকি না প্লেট হিসাবে, আমরা এই জন্য এরকম সামনাসামনি এভাবে আঁকি। এর এইরকম ধর এটা কানেকশন ওয়্যার, এটা কানেকশন ওয়্যার, এরকম বেরোলো। বেরিয়ে এই সেটাকেই আমরা এখানে এইভাবে আঁকি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ এইটা হলো এরিয়া এ, এইটা হলো ডিস্টেন্স, মানে এখানকার এই গ্যাপটা ডিস্টেন্স ডি, এটা হলো এরিয়া এ। এর পাশে এরিয়াটা দেখা যাচ্ছে না, এরিয়া এ। এবার মাথায় রাখ, ধর এইখানটাতে আমি যদি একটা কিছু অন্য লিকুইড এরকম ভরে দিই, দেখা গেল এখানে একটা তেল তেল ভরে দেওয়া হলো, তাহলে কি আর এপসাইলন নটটা এপসাইলন নট থাকবে, নাকি কে এপসাইলন নট হয়ে যাবে? তাই না? তাহলে ওর ক্যাপাসিটেন্স কত হয়ে যাবে? কে এপসাইলন নট ডি বাই এ বাই ডি, সি ড্যাশ ইকুয়ালস টু, যদি কোনো একটা লিকুইড ভরে দেওয়া হয়, তা ধর কোনো একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বলা হয়েছে 5 মাইক্রোকুলম, ওখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ভরা হয়েছে 6 এর, তাহলে এখন কত হবে ক্যাপাসিটার? স্যার আপনি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে কে ধরেছেন না? হ্যাঁ, সেটা এতক্ষণ লাগার কথা নয়, কিন্তু যদি ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স এপসাইলন নট এ বাই ডি হয়, হ্যাঁ তাহলে সেটা বুঝতে পেরেছি আমি। তাহলে কেসি হবে জাস্ট, তাহলে হ্যাঁ, এটা 6 ইন্টু 5, তাহলে 30 মাইক্রোকুলম। এটা বলতে কেউ পারছে না, সবাই চুপ। তবে কি ঘুমাচ্ছিস?
জাস্ট তো কে মাল্টিপ্লাই করে দিয়েছি। ওটা ছিল আগে, ছিল হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, এখন হয়েছে কে এপসাইলন নট এ বাই ডি। এবার কে এর ভ্যালু বললাম হচ্ছে 6, আর আগের এপসাইলন নট এ বাই ডি ছিল হচ্ছে 5। তাহলে এটা মাল্টিপ্লাই করতে পারছিস না, এই মাল্টিপ্লিকেশনটা। কিন্তু যে কোনো মানে ক্লাস 5-6 এর বাচ্চাকে ধরে এনে যদি বলি যে এটা ইনটু এটা কর, ও বলে দেবে এটা। যত বড় হয় তত কি 5-6 এর জিনিসগুলো ভুলে যাস নাকি? এটা সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন, এইবার শুরু হবে হচ্ছে আরো ভাঙা। তাই জন্য ফার্স্ট ওটা দিলাম। ধর এরকম একটু ভরলাম একটা অন্য লিকুইড, এখানে আবার ভরলাম একটা অন্য লিকুইড। এবার বল কি হবে? এটা হয়ে গেল ঝামেলা। এটার জন্য K1, এটার জন্য K2, দুটো আলাদা আলাদা লিকুইড ভরে দিয়েছি একই ক্যাপাসিটরের মধ্যে। বোঝা গেল? হ্যাঁ এরকম যদি হয়ে যায় তাহলে একটু ভালো করে ভেবে দেখ, ক্যাপাসিটরটা তো এরকম দেখতে, এর মাঝখানে আমি এরকম ভরেছি, তাহলে এরিয়াটা ডিভাইড হয়েছে না? খেয়াল করে দেখ এরিয়াটা। তাহলে এরিয়া ডিভাইড হয়েছে মানে কিরকম ব্যাপারটা, এই উপরে একটা ক্যাপাসিটর আছে, নিচে একটা ক্যাপাসিটর আছে, কারণ এখানে এখন একটা নতুন ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে C1, আর এখানে একটা আরেকটা ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে C2। এটা C1, এটা C2, এখন এরকম হয়ে গেছে, মানে এটা একটা যেই দুটো আলাদা আলাদা লিকুইড ভরে দেবো সেই মুহূর্তে এটা একটা প্যারালাল কম্বিনেশন হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ তাহলে C1 ইকুয়ালস টু K1 এপসাইলন নট A বাই 2D, কারণ A বাই 2 হয়েছে, এরিয়াটা ভাগ হয়ে গেছে, A বাই 2 A বাই 2 হয়ে গেছে। আর C2 ইকুয়ালস টু K2 এপসাইলন নট A বাই 2D। প্যারালাল কম্বিনেশন যদি হয় তাহলে সেখান থেকে C ইকুইভ্যালেন্ট কি হয়? C1 প্লাস C2, তাহলে K1 প্লাস K2 বাই 2 ইন্টু এপসাইলন নট A বাই D এরকম দাঁড়াচ্ছে, তাই না? তার মানে আমি যদি এটাকে কে ইকুইভ্যালেন্ট বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ইকুইভ্যালেন্ট বার করতে বলি, এপসাইলন নট A বাই D, সেটা ইকুয়ালস টু K1 প্লাস K2 বাই 2 ইন্টু এপসাইলন নট A বাই D। এই পুরো পার্টটা কেটে গেল, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু K1 প্লাস K2 বাই 2। এটা হলো এইভাবে যদি লিকুইড ফিল করি তার ক্ষেত্রে হবে। হ্যাঁ স্যার হয়ে তো 1 মিনিট দাঁড়ান।
হয়ে গেছে। হয়েছে? চেঞ্জ করলাম তাহলে। এবার ধর লিকুইডটা এভাবে ভরে দিলাম, এটা K1 এটা K2, এরকম যদি লিকুইড ভরে দিই, তাহলে এর ক্ষেত্রে কি হবে ভেবে দেখ। এর ক্ষেত্রে d/2 হয়েছে, তাই না? এদিকে d/2 এদিকে d/2, তাহলে এর ক্ষেত্রে এরিয়াটা কনস্ট্যান্ট আছে, এরিয়া কিন্তু চেঞ্জ হয়নি, এরিয়া যেমন আছে তেমন রয়েছে এরকম। এরকম ব্যাপারটা, তাহলে ভেবে দেখ কি করতে হবে এখানে। এক্ষেত্রে এইটা C1 এটা C2, এবং বোঝাই যাচ্ছে যে দুটো প্যারালাল প্লেট এরকম পাশাপাশি হয়ে গেছে এখন, মানে এটা হচ্ছে সিরিজ কানেকশন। যদি সিরিজ কানেকশন হয় তাহলে C1 ইকুয়ালস টু K1 এপসাইলন নট A, নিচে d/2, C2 ইকুয়ালস টু K2 এপসাইলন নট A বাই এটাতে d/2, তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি হয়, C ইকুইভ্যালেন্ট না করে 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 এরকম চলবে। এই ডিটা যদি d/2টা উপরে তুলিস তাহলে ভেবে দেখ এটা কি হয়ে যাচ্ছে, 2K1 এপসাইলন নট A বাই D এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই 2K1 এপসাইলন নট A উপরে D প্লাস সিমিলার এখানে D বাই 2K2 এপসাইলন নট A, এখানে সিমিলারলি K ইকুইভ্যালেন্ট এপসাইলন নট A উপরে D, D সবার কেটে গেল, এপসাইলন নট A কেটে গেল, তাহলে 1/K ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/2 কমন নিয়ে নে, এখানে K1 K2 আর উপরে হয়ে যাবে K1 প্লাস K2, তাহলে K ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2K1 K2 বাই K1 প্লাস K2। Yes. বোঝা গেল? তাহলে ধর একটা কোশ্চেন দিচ্ছি দেখ, এইরকম হচ্ছে লাইন,
মিডিল থেকে এরকম ভাগ করলাম, একটা এখান থেকে ভাগ করলাম, এটাতে K1 ভরা হয়েছে, এটাতে K2 ভরা হয়েছে, এটাতে K3 ভরা হয়েছে। বুঝে দিচ্ছি তিনটে আলাদা আলাদা দেখি। তিনটে আলাদা লিকুইড ভরা হয়েছে। এই হাইট গুলো বা এই যে ইয়েগুলো মানে এটা যখন ভাঙা হয়েছে এটা a/2 করেই ভাঙা হয়েছে। এটা এরিয়াটা a/2 আর ডিস্টেন্সের ক্ষেত্রে হয়েছে d/3 আর 2d/3। বুঝা গেল? d ছিল হচ্ছে 2 মিলিমিটার, এরিয়া ছিল ক্রস সেকশন এরিয়া ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার। K1 হচ্ছে 4, K2 হচ্ছে 6 আর K3 হচ্ছে 3। বুঝা গেল? ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট বিটুইন দ্য, এই পয়েন্টটাকে নাম দিয়েছে এ, এই পয়েন্টটাকে নাম দিয়েছে বি। এই এ বি পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটেন্স কত? এরকম কি তিনটে লিকুইড ইউজ হয় জীবনে আসলে? হ্যাঁ হয়তো এইরকম, হয়তো এই ভাগে হবে কি কোন ভাগে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয় ইউজ হয়। আগে জেনারেলটা বার করার চেষ্টা কর, তারপর ভ্যালু বসাবি। একদম এই যে কোশ্চেনটা বললাম, হয়তো কোশ্চেন স্কুলে গিয়ে হয়তো এই কোশ্চেন দেখতে পারিস, সেরকম হচ্ছে ব্যাপার। একদম এই টাইপের কোশ্চেন দেয়, ওই জন্যই তখন বললাম যে এই একটা দিয়েছিলাম তাতেই কেউ দেখে অ্যান্সার দিচ্ছে না, কিন্তু দুটো তিনটে চারটে বসিয়ে দেবে তখন কি করবি? জায়গা করে নি পড়ার জন্য, দেখি এক এক করে। সমষ্টি বলবি একটু স্যার কোনটা ফার্স্ট কিরকম ভাগ স্টেপটা হয়েছে? তো আপনার C1 টা হবে K1 epsilon naught a/2d। একদম ভেরি গুড। K1 epsilon naught a/2d, ভেরি গুড। আচ্ছা C2 কত হবে? অসুবিধা তো কিছু নেই, বল। স্যার ওটা হবে ওই ওপরে 3 টা শুধু ইনটু হয়ে যাবে, নেই মানে ভুল, 3K2 3K2 একদম না, ঠিক আছে, epsilon একদম naught ঠিকই বলেছিস। a/2d। a/2 এটা থাকবে, a/2 তো ছিল, হ্যাঁ হ্যাঁ, d এর এবার জায়গায় আবার d/3 d/3, তাহলে 3 উপরে এবার মাল্টিপ্লাই হবে। 3 টা ওপরে উঠে যাবে। বোঝা গেল? আচ্ছা তাহলে C3 কত হচ্ছে? C3 হচ্ছে K3 epsilon naught a/2, আবার এখানে 2 ইন্টু 2d, উপরে 3 মাল্টিপ্লাই হয়ে গেল। আচ্ছা স্যার, হ্যাঁ বল। আমি বলছি যে আগে K2 আর K3 যেটা আছে ওটাকে একটা প্যারালাল কম্বিনেশন ধরে ওইটাকে যদি আমি সি ইকুইভ্যালেন্ট বের করে নিই, তারপরে ওটার সাথে K1 টা সিরিজে করে দিলে তো সেটা তো করতে টোটালটা বেরিয়ে হবেই, যাবে। সেটা তো হ্যাঁ করবোই, সেটা তো নেক্সট স্টেপ। আগে এটার ভ্যালুগুলো বের করে নে, হ্যাঁ স্যার। তাই না? আগে এগুলোর ভ্যালু বের করে নে, তাহলে সুবিধা হয়ে যাবে না? তাহলে তুই বা এরকম রাখলি, এরকম রাখলি, তাহলে এটা হয়ে গেল কত? 3
কে ইকুইভ্যালেন্ট এপসাইলন নট এ বাই 4d এরকম আসলো। তাহলে এখানে যদি আমি সি মানে k1c মনে করি, k1c এই এপসাইলন নট, এগুলো করার সুবিধা হচ্ছে এপসাইলন নট a বাই d কে c ধরে নিবি, বুঝছিস তো? তাহলে দেখ খেয়াল করে এটা কি হয়ে যাচ্ছে, k1c বাই 2, এটা হচ্ছে 3/2 k2c, আর এটা হচ্ছে 3/4 k3c। তাহলে এটা সোজা হয়ে যাবে করতে। তাহলে এরা দুজন কি আছে, এরা ইয়ে অঙ্কুর, এরা দুজন হ্যাঁ কি স্যার, আছে, এটা কি আছে? স্যার প্যারালালে আছে। এই ব্যাস গন্ডগোল হয়ে গেছে। এরিয়া যেখানে ভাগে সেখানে প্যারালাল হয়। এই দেখ এখানে ছবিটাকে তাকে উল্টে দিয়েছে ইচ্ছা করে ঘোরানোর জন্য, এই এরিয়ার প্লেটটাকে এর উপরে বানিয়ে দিয়েছে। এবার তুই তো মনে করছিস সেটা প্যারালাল হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। এরিয়ার প্লেটটা এখানে ভেঙেছে কি, এখানে ভেঙেছে এই k2 k3 তে ভেঙেছে তো ডিসটেন্স। হ্যাঁ স্যার। তাহলে কি হলো, আমাকে দেখতে হবে কে ভেঙেছে, এইটা কিন্তু মাথায় রাখবি। ছবি তোকে ইচ্ছা করে ঘোরাবে, ইচ্ছা করে গুলিয়ে দেবে যাতে তোর গুলিয়ে যায় এবং তুই ভুল করিস। এবং এটা এমন নয় যে মানে যেই মেন্সে করবে বোর্ডেই করবে এই জিনিস, আচ্ছা স্যার, বুঝতে পেরেছিস? আমি একদম খেয়াল হ্যাঁ স্যার। খেয়াল করবি যে স্যার কে এরিয়ার ভাঙছে। ব্যাপারটা আরেকবার একটু বোঝাবেন কি করে একদম। প্যারালালটা বুঝবো? এই দেখ যখন এরিয়াটা ডিভাইড হচ্ছে, বুঝতে পেরেছিস, ক্যাপাসিটার লাগায় কিভাবে, ক্যাপাসিটারের প্লেটের কানেকশনটা তো এইরকম, তাই না? দুটো প্লেটের সাথে হ্যাঁ, স্যার। এখানে কানেকশন তো করে না, না, এরিয়ার দ্বারের সাথে কানেক্ট করে দেয় এরিয়া যেখানে আছে। তার মানে তুই ভেবে দেখ এখানেও এখানে এইভাবে কানেকশন হয়ে যেত, বুঝতে পারলি? তাহলে যদি এভাবে কানেকশন হয় তাহলে ভেবে দেখ এরকম ঘুরে গেছে না জিনিসটা, এরকম হয়ে গেছে না ক্যাপাসিটারটা। তার মানে k2 k3 আপনার সিরিজে আছে আর তার একদম সঙ্গে k2 k1 টা k3 সিরিজে প্যারালালে আছে আছে। আর k1 টা তার প্যারালালে আছে, k1 টা এর সাথে এইভাবে প্যারালাল হ্যাঁ করেছে। স্যার, এবারে বুঝতে পেরেছি, ছবিটা ঘুরিয়ে দেখলাম, তারপর বুঝতে বুঝলাম যে পেরেছিস? না হ্যাঁ ঠিকই ওই আছে। ইচ্ছা করে হ্যাঁ ঘুরিয়ে দিয়েছে 90 ডিগ্রি, এবং এটা ঘুরিয়েই দেয়, ইচ্ছা করে ঘোরায়। এবার সবসময় যে ঘোরাবে এমনও না, সুতরাং সোজা কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে কি ডিভাইডেশন হচ্ছে। যদি এরিয়া ডিভাইডেশন হয় যেমন k2 k1 k2 এই দুটোতে দেখ এরিয়া ডিভাইডেশন, তাহলে এরিয়া ডিভাইডেশন হলে প্যারালাল। আর যদি ডিকে ডিভাইডেশন হয় মানে ডিস্টেন্স ডিভাইডেশন হয় তাহলে সে হবে হচ্ছে সিরিজ। এটা খেয়াল রেখে অ্যান্সার করতে হয়। তাহলে k2 k3 কি হবে, সিরিজ আছে, আর কে তার সাথে এটা প্যারালাল। তাহলে k2 k3 আগে সিরিজ করে নে, k2 কে মানে এরা দুজনকে সিরিজ, c2 c3 বাই c1 প্লাস c1 না c2 প্লাস c3, এই তো হবে। c2 মানে কত, 3/2। আচ্ছা k2 আর একবারে ভ্যালু পুট করে দি না, এটা অনেক বড় হয়ে যাবে না তো, k2 এর ভ্যালুটাও পুট করে দে একটু, k2 এর ভ্যালুটা এখানে পুট কর, k2 হচ্ছে 6, তাহলে এটা 6 যদি হয় 6 কে কাটলে এটা 3, তাহলে এটা হচ্ছে 9c। বুঝতে পারলি তো কি করতে চাইছি আমি জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে এখানে 9/4c, তাহলে একটা হচ্ছে 9c একটা হচ্ছে 9/4c, 9c ইন্টু 9/4c ডিভাইডেড বাই 9c প্লাস 9/4c। কারোর অসুবিধা আছে বল তাহলে? আচ্ছা, একদম ক্লিয়ার? স্যার, বলছি এরিয়া ডিভাইড হলে প্যারালাল হয় আর ওটা মানে ডিটার ডিস্টেন্স তো। হ্যাঁ, ডিস্টেন্স ডিভাইডেড হলে হ্যাঁ, একটা distance। সিরিজ হবে, বোঝা গেল? আচ্ছা স্যার। তাহলে এরা দুজন কি আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে ক্যাপাসিটর কি হয়, 1/1/2 করে যোগ হয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে c2 c3 বাই c2 প্লাস c3। এবার আমি এখানে এই এই 6 আর 3 এই দুটো পুট করে একটা 9c একটা 9/4c দেখ বার করে নিয়েছি, হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 81/4c, আর এখানে c স্কোয়ার, আর এখানে হয়ে গেল হচ্ছে 36 প্লাস 9 মানে হচ্ছে 45 c/4। তাহলে 4 4 কেটে গেল, একটা c কেটে গেল, এখানে হবে 81c/45। ক্লিয়ার? এই দুজনের হয়ে গেছে। এবার এর সাথে একে নে প্লাস কর,
তাহলে 81c/45 প্লাস k1 কত? k1 হচ্ছে k1 এর জায়গা হচ্ছে 4, তাহলে 4/2 ইন্টু c, তার মানে 2c, তাহলে প্লাস 2c, তার মানে এটা গেল 81c প্লাস 90c/45, তাহলে 1, এটা 17c/45 হলো। এটা হলো c ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল। c মানে কি? এপসাইলন নট a/d, প্রথমে এখানে দেখ ধরে নিয়েছিলাম, সেটা ক্যালকুলেট করে বার করে নে কত, পুট কর। 8.85 ইন্টু 10⁻⁻12, এরিয়া বললো 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 ইন্টু 10⁻⁴ ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻³ এই ক্যালকুলেশনটা করতে হবে। 10⁻³ 10⁻⁴ কেটে গেল, কেটে এখানে 10⁻1, তাহলে এখানে 10⁻⁻13, আর 8.85 কে এটা দিয়ে কাটলে হচ্ছে 4.42 এরকম, এটা এখানে বসে যাবে। আমার এখানে একদম জায়গা নেই। 171 ইন্টু 4.42 ইন্টু 10⁻⁻13 ডিভাইডেড বাই 44, এটা ক্যালকুলেট করতে হবে আমার। স্যার আমার তো আনসার এসেছে 7.5 ফিট 10⁻⁻30 কোনটা কোনটা এসছে? এই উপরেরটা? টোটাল সি ইকুইভ্যালেন্ট। একদম এখানে এসে বলছিস এই জায়গাটাতে? হ্যাঁ, আমি আসলে এইভাবে করিনি, আমি ওই 1/c1 প্লাস 1/c1 প্লাস c2 প্লাস c3 করে একেবারে ডাইরেক্টলি করে কি নিয়েছি। করে করলি? তিনটে প্যারালাল আছে তুই জানিস? না, আমি তো বলছি সেটা আপনাকে 1/c1 প্লাস 1/c2 প্লাস c3। 1/c1 প্লাস 1/c, তার মানে তুই এটাকে আর এটাকে সিরিজ ধরে নিয়েছিস। হ্যাঁ। এটার জন্য সিরিজ নয়, এটার জন্য প্যারালাল। k2 আর k3 স্যার 1/c2 প্লাস 1/c3 হবে, এটা হবে, আর শুধু যেটা অ্যান্সার আসবে ওইটার সাথে c1টা এমনি প্লাস হয়ে যাবে। অঙ্কুর দ্বারা ওকে বলতে দে, ওকে ওর প্রবলেমটা বুঝতে দে। তুই c1 বলছিস না c2 বলছিস, বুঝে বল। আমি বলছি 1/c1 1/c1 কেন হবে? হবে না? কি করে হবে তুই বল? c1টা তো প্যারালাল লেগে আছে, প্যারালালের ক্ষেত্রে কি 1/, করে হয়? প্যারালালের ক্ষেত্রে জাস্ট যোগ হয়ে যায় তো। ও, আমি ওইটা ভুল করেছি, আমি ভুলে গেছিলাম এখানে কিভাবে তুই তো সিরিজ রেজিস্ট্যান্স বসিয়ে দিয়েছিস। হ্যাঁ। এবার বল অঙ্কুর কি বলছিস? স্যার আমি বলছিলাম যে স্যার 1/c2 প্লাস 1/c3 করে যেটা একদম। আসবে ওইটার সাথে c1টা জাস্ট c1টা নরমাল যোগ প্লাস হবে করে একদম। যদি হ্যাঁ। ওভাবে করতে চাস তাহলে কথাটা হচ্ছে, তাও সেটার সাথে নয়, 1/c2 প্লাস 1/c3, এইটা তো আসবে 1/c ইকুইভ্যালেন্ট, এর সাথে প্লাস c1 করলে কি করে হবে? মানে এটাকে শুধু মানে কি বলবো, রেসিপ্রোকালটাকে করে নিতে হবে। রেসিপ্রোকাল 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, তার সাথে প্লাস c1 করতে হবে। এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার সেটাও ঠিক। তার থেকে আমি যেটা করলাম c1 c2 c3 c2 প্লাস c3, তার সাথে c1 যোগ করে দে। হ্যাঁ স্যার এটাই আপনি যেটা দেখালেন ওটাই মানে বেশি সুবিধা হবে, এটা কমপ্লিকেটেড হয়ে যাবে না। এটা কমপ্লিকেটেড হয়ে যাবে তো, কারণ একবার রেসিপ্রোকাল তার উপর রেসিপ্রোকাল তার উপর রেসিপ্রোকাল, এই কত রেসিপ্রোকাল কোনটা আর কোনটা যে সোজা বুঝতে পারবি না, গুলি একাকার হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ এইটা স্যার। করাটাই সুবিধা। এবং এই c2 c3 তেও এই k1 k2 k3 আলাদা করে ভ্যালু বের করে নে পুট কর। এই যে এই জায়গাটা এই ক্যালকুলেশনটাই আসবে, এটা একটু দেখতে হবে কত হচ্ছে। স্যার আনসারটা কত? 1 into 4.42 divided by 45, মানে হচ্ছে 16 into 10⁻⁻12, বুঝেছিস তো? সরি 12 না 13, না হ্যাঁ 12, 1.6 এসেছিল আমার, ঠিক আছে 12, মানে 16 পিকো ফ্যারাড, এরকম হচ্ছে ব্যাপারটা হচ্ছে। 10⁻12 মানে হচ্ছে পিকো। আরেকবার করে দেখি ভুল করলাম। 171 into 4.42 divided by 45, মানে 16 into 10⁻⁻13 হয়েছে।
16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 এরকম এসেছিল। তার মানে ভুল করলাম একটু, তার মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু 10 টু দি মাইনাস 12 মানে 1.6 পিকো ফ্যারাড, এটা আসবে অ্যান্সার। হয়েছে কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অনেক সময় দেখবি একটা কোশ্চেন করে এরকম একটা মেটাল প্লেট, স্যার ওটার আনসারটা কত এসেছিল একবার বলতে পারেন? 1.6 পিকো ফ্যারাড। টেন টু দি পাওয়ার মাইনাস 12 কি পিকো হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 12 হলো পিকো। এরকম একটা প্লেট দিয়েছে বুঝছিস, কোশ্চেন করেছে। এটা কি প্লেট স্যার? হ্যাঁ, এটা এরকম কি ভাবে প্লেট? এরকম একটা ছবি দিয়েছে, দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দিস ফোর প্লেট অ্যারেঞ্জমেন্ট ইফ দ্য এরিয়া এ অ্যান্ড ডিস্টেন্স ডি বিটুইন দেম, তাহলে ক্যাপাসিটেন্স কত বুঝতে পেরেছিস? হোয়াট ইজ দ্য মানে এটা ক্যাপাসিটি। ক্যাপাসিটার সেটা কি বলে দিয়েছে? না, এবার
ক্যাপাসিটার তো, এবার কোনটা কোনটা ক্যাপাসিটার তোকে আইডেন্টিফাই করতে হবে। স্যার মনে হচ্ছে যেন দুটো টিউনিং ফর্ক ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ দুটো, সত্যি তাই, দুটো টিউনিং ফর্ক ঢুকিয়ে দিয়েছে, দুটো টিউনিং ফর্ক চার্জ দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এবার এখানে কটা ক্যাপাসিটার আছে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে তারা কিভাবে জুড়ে আছে। বুঝতে পারলি আমার কথাটা? কিভাবে ভাবতে হবে দেখ, এটা যদি পজিটিভলি চার্জ দিয়ে তুই ছাড়িস, তাহলে এই পজিটিভলি চার্জ এরকম চারিদিকে ছড়াবে, এরও পজিটিভলি চার্জ এরকম যাবে। তাহলে এর অ্যাক্রসে এর নেগেটিভলি চার্জ নেবে। এবার যদি কেউ বলে স্যার আমি এই দিকেরটা পজিটিভ দিলাম, কি করে বুঝবো? ওই দিকেরটা নেগেটিভ দিয়ে দে, তাও তো উল্টোটা তাহলে পজিটিভ হবে। তাহলে খেয়াল করে দেখ, এই জোনটাতে একটা ক্যাপাসিটার তৈরি হয়ে গেছে, আবার এই জোনে একটা ক্যাপাসিটার তৈরি হয়েছে, আবার এই জোনে একটা ক্যাপাসিটার তৈরি হয়েছে, তিনটে ক্যাপাসিটার তৈরি হয়েছে যাদের ভ্যালু হলো এপসাইলন নট এ বাই ডি। এবার এটা লাগানো হয়েছে পরপর নিচে, মানে তিনটে প্যারালাল কানেকশন হয়ে আছে। যদি প্যারালাল কানেকশন হয়ে থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 3c বা 3 এপসাইলন নট এ বাই ডি। বোঝা গেল? বোঝা গেল নাকি? স্যার সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 3c কেন হলো? তিনটে ক্যাপাসিটার আছে না, ভেবে দেখ প্যারালাল করে, এই একটা, এই একটা, হ্যাঁ আর স্যার, এই হ্যাঁ একটা। স্যার। তো কটা ক্যাপাসিটার আছে আইডেন্টিফাই করতে হবে, করে নিয়ে করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট আরেকটা দিচ্ছি দেখ। মিনিট লেখা হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা এবার ধর একটা ক্যাপাসিটার নিলাম, এবার বলতো কত হবে অ্যান্সার? স্যার ওই তো 2 হবে স্যার, 2 2c হবে এপসাইলন তো। নট এ বাই ডি। হ্যালো, হ্যাঁ ওইটাই হবে। হ্যাঁ আপনি কোথায় আছেন বলুন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কোথায় আছেন? না গলিতে হবে না, ওই যে ফ্ল্যাটটা আছে পজিটিভ প্লেট হয়, এর সাথে এ কানেক্টেড আছে মানে এটা পজিটিভ প্লেট, এদিকে এটা নেগেটিভ প্লেট, তাহলে পজিটিভ নেগেটিভ এটা হবে, এটা হবে, কিন্তু এইটা তো নেই, এটা তো এটা তো কোনো ক্যাপাসিটর না, দুটো নেগেটিভ হয়ে, তাই না? তাহলে এটা হবে 2 এপসাইলন নট এ বাই ডি।
বোঝা গেল? এগুলো কিছু ধরনের কোশ্চেন। কিছু যে কোশ্চেনগুলো আমি পাঠিয়েছিলাম কয়েকটা কোশ্চেন জাস্ট ডিসকাস করে দিই, দেখিয়ে দিই একবার জায়গাগুলো। আচ্ছা, বইয়ে অনেক কিছু পাবি, দেখবি দেখবি ওদের মাঝখানে ক্যাপাসিটারের মাঝখানে কোনো একটা স্ল্যাব ভরে দেওয়া আছে বা লিকুইড অনেক কিছু আছে, সেগুলো অত কিছু করার দরকার নেই, তোদের শুধু এই পার্টটুকুই আছে, ঠিক আছে? স্ল্যাবের পার্টটা তোদের নেই, ওটা এন্ট্রান্সে কোশ্চেন ইয়েতে আছে, এন্ট্রান্সের জন্য, বোর্ডে তোদের নেই। এগুলো সব তো আছেই, এগুলো থিওরিটা পুরোটা একবার। ধর প্রথম দিক থেকে যদি আসি, তাহলে ক্যাপাসিটারের পোটেনশিয়ালের ইউনিট, ঠিক আছে? আচ্ছা, ডাইপোলের ক্ষেত্রে দেখ, ক্যাপাসিটারের ডাইপোলের পোটেনশিয়াল, অ্যাক্সিয়াল পয়েন্টের পোটেনশিয়াল মনে আছে, ইকুইটোরিয়াল পয়েন্টের পোটেনশিয়াল, তারপরে হচ্ছে তোর আমি একবার একটা কাজ করি, আগে পয়েন্ট ওয়াইজ কথাগুলো বলে নিই প্রত্যেকটা, তোরা একটু লিখে রাখ পয়েন্ট ওয়াইজ। নাম্বার 1 হচ্ছে পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, এদের ডেফিনেশন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডাইপোল, ডাইপোলের 3টে প্রুফ। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়ে দাও। ডাইপোলের 3টে প্রুফ, মানে ডাইপোলের পোটেনশিয়াল অ্যাট অ্যাক্সিয়াল পজিশন, একটা হলো ইকুইটোরিয়াল পজিশন, আর একটা হচ্ছে অ্যাট এনি পজিশন, মনে আছে? অ্যাট এনি পজিশনটা বার করে নিলে ওই দুটো বের করা হয়ে যায়। এরকম ডাইপোল কোনো একটা পয়েন্ট, এখান থেকে একটা r1, এখান থেকে একটা r2, এটা আর এটা থিটা, পি কস থিটা বাই r স্কোয়ার, মনে পড়ছে আদৌ? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, ইকুইটোরিয়াল পয়েন্টে 0 হয়, অ্যাক্সিয়াল পয়েন্টে আলাদা করে বার করতে হয়, এই হচ্ছে ডাইপোলের কাজটা। আচ্ছা, থার্ড হচ্ছে ওয়ার্ক ডান, ওই যে ডাইপোলের ক্ষেত্রে ওয়ার্ক ডান, ডাইপোলের ক্ষেত্রে টর্ক ছিল না, পি সাইন থিটা, পি কস থিটা, হ্যাঁ স্যার। এই পার্টটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস, যে কোনো একটা এরকম সার্কেল বরাবর সব পোটেনশিয়াল সেম হয়, এরকম একটা চার্জ এঁকেছিলাম, মনে কর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম এঁকেছিলাম, তারপর ডট 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 করে স্যার দেখিয়েছিলাম। বলেছিলেন স্যার ইলেকট্রনের মধ্যে যেটা থাকে মানে ইলেকট্রনের মধ্যে থাকে যে অরবিট, যে এক জায়গায় হ্যাঁ। যদি ঘুরতে থাকে ওর কোনো ওয়ার্ক ডান হয় না, একই জায়গায় ঘুরছে, ওর পোটেনশিয়াল এক, সব জায়গায় সমান, তাহলে এটাকে বলে ইকুইপোটেনশিয়াল সারফেস। এর ড্রয়িং লাগে, ড্রয়িং, ইকুইপোটেনশিয়াল সারফেসের ড্রয়িং লাগে, মানে এই যে এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে এঁকে ইকুইপোটেনশিয়াল সারফেসটা দেখাতে হয়, ঠিক আছে? এই ড্রয়িংটা লাগবে, ইকুইপোটেনশিয়াল সারফেসের ডেফিনেশন লাগবে, ইকুইপোটেনশিয়াল সারফেসের ওয়ার্কডান লাগবে, মানে ওয়ার্কডান হচ্ছে 0, যেহেতু পোটেনশিয়াল চেঞ্জ নেই সেই জন্য। এমনি ওয়ার্কডান কি? ওয়ার্কডান হলো চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স, ডিভি, যে কোনো জায়গার এটাই হচ্ছে ওয়ার্কডান। তাহলে এই পার্টটা হচ্ছে একটা পার্ট পোটেনশিয়াল। সেকেন্ড পার্ট আসছি, কি সেকেন্ড পার্ট হচ্ছে ক্যাপাসিটার। স্যার একটু আগের পেজে যান, একটু লাস্টের পার্টটা বাকি ছিল নোট করো। লিখে ফেল, এগুলো এক জায়গায় না একদম গুছিয়ে নিবি, গুছিয়ে নিলে কি হবে, তবে মানে করতে সুবিধা হবে। ওই জন্যই দেখবি ওই যেখানে ওই ইয়েটা দেওয়া আছে সেখানে চ্যাপ্টারের শুরুতে আগে রিক্যাপচুলেশনটা দেওয়া আছে। স্যার ওটা ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিউ ডিভি দিয়েছেন ওখানে? হ্যাঁ, কিউডিভি। আচ্ছা স্যার ওয়ার্ক ডানের পরটা কি লিখেছেন, মানে পিই কস থিটার নিচে?
এটা হ্যাঁ। ইকুইপোটেনশিয়াল সারফেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝা গেল? চেঞ্জ করলাম। এবার আসি ক্যাপাসিটার। ক্যাপাসিটারের ক্ষেত্রে কি কি ছিল? এক হচ্ছে কম্বিনেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কম্বিনেশন মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা। নাম্বার 2 হচ্ছে ওই কম্বিনেশনের চার্জ বের করা, মনে কর চার্জ বের করা, ভোল্টেজ বের করা, চার্জ ফ্লো কত, ভোল্টেজ কত। নেক্সট হচ্ছে এনার্জি লস, কমন পোটেনশিয়াল, এখানে পরপর ডেরিভেশন আছে, তাই না? কমন পোটেনশিয়াল। আর হচ্ছে ডাইইলেকট্রিক, আজকে যে পার্টটা করলাম ডাইইলেকট্রিক, যে কতটা ডাইইলেকট্রিক দিলে কি হয়। এই পুরো চ্যাপ্টারটা থেকে, চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, ঠিক আছে, এই পুরো চ্যাপ্টার থেকে না 2 থেকে 3 নাম্বার আসে, তার বেশি আসে না মোটামুটি ভাবে। মানে স্যার থার্ডটা কি লিখেছেন? এনার্জি? এনার্জি লস। আচ্ছা স্যার। ওই যে এনার্জি লস বাই ক্যাপাসিটার করলাম না আগের দিন, একটা বড় ডেরিভেশন। বোঝা গেল? হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে এইটাই হচ্ছে আমার ক্যালকুলেশন, এটাই আমার ইকুয়েশন। আচ্ছা, এই যেটা আমি বলতে চাইছিলাম তখন, যে এখানে যদি আমি চ্যাপ্টার ওয়াইজ দেখি, মানে আমাদের এখনো অবধি যে 3টে চ্যাপ্টার হয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 3, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে আমাদের 16 থেকে 17 নম্বরের কোশ্চেন হয়। বুঝা গেল? তার মধ্যে থেকে এই চ্যাপ্টার 1 থেকে 2 থেকে কোশ্চেন হয় 2 থেকে 3 নম্বরের, আর চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন হয় 5 থেকে 6 নম্বরের। বুঝতে পেরেছিস? তাহলে মোট টোটাল যদি ওই প্রায় 9 নম্বরের কাছাকাছি ধর, 9 নম্বর কি 8 নাম্বার দুটো মিলিয়ে এরকম হলো। আর বাকি পুরোটাই মানে ধর প্রায় 8 নম্বরের কাছাকাছি, এদিকে 8 আর এদিকে মিলে পুরো 8, এটা হয় হচ্ছে চ্যাপ্টার 3 থেকে, মানে যেখানে ওই মিটার ব্রিজ, পোটেনশিওমিটার থেকে একটা কোশ্চেন, কিংবা কারশফ ল থেকে কোশ্চেন, কিংবা ড্রিপ ভেলোসিটি থেকে কোশ্চেন, যেটা চ্যাপ্টার 3 তে ইলেকট্রিসিটিতে আমরা পড়েছি। বোঝা গেল? তাহলে বোর্ডে আমাদের এই 3টে চ্যাপ্টার রেডি, মানে যদি এই 3টে চ্যাপ্টার আমরা রেডি করে ফেলতে পারি, তাহলে আমাদের এই জায়গাটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই উইকের মধ্যে অন্তত এই পার্টটা পুরোটা রেডি করার চেষ্টা করে ফেলছি, এই 3টাকে। তাহলে আমি নেক্সট উইক একটা এক্সাম নিতে পারবো। এই দেখ অপটেনটা যেগুলো বলছিলাম, এই যে ডাইপোলের অ্যাক্সিয়াল লাইনের 5 নম্বরের কোশ্চেন দেখেছিস, অপটেন দ্য পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল ফর অ্যাক্সিয়াল পজিশন, VA মাইনাস VB, এই এটা গ্রাফ দিয়েছে এখানে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস, এই দেখ ইকুইপোটেনশিয়াল সারফেস কোশ্চেন দেখ, why the electric lines of force perpendicular to equipotential surface, আচ্ছা, for any configuration equipotential surface is field normal to the, মানে একই কোশ্চেন, এই কোশ্চেনটা ভাবে একই, মানে কেন ইকুইপোটেনশিয়াল সারফেসের রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার হয়, এটাও যা কোশ্চেন, আর এটা নর্মাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড হয়, ব্যাপারটা একই। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন গুলো একটুখানি, এই ডিফাইন ইকুইপোটেন্সিয়াল সারফেস, ড্র দ্য ইকুইপোটেন্সিয়াল সারফেস, দেখেছিস ইন কেস অফ সিঙ্গেল চার্জ, যে এই কোশ্চেন গুলোকে স্যার বলছি যদি ড্র বলে তাহলে কি ওই যে অ্যাটমের ওই যে অরবিট গুলো ওইগুলো? অ্যাটম না, এই যে মানে এইটা ইলেকট্রন? অ্যান্সার লিখে দেওয়াও আছে, এই যে এইটা আঁকবি, এই যে এরকম একটা ছোট চার্জ, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে, তারপর 1 2 3 এরকম আচ্ছা। হচ্ছে ইকুইপোটেন্সিয়াল সারফেস। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। বোঝা গেল? বা ইলেকট্রিক ফিল্ড, এই যে এই ইকুয়েশনটা দিয়ে কোশ্চেন, E = -dV/dr, বা প্লেটের মাঝখানের ভোল্টেজ বার করতে দেওয়া, তুই দেখ এখানে দেখলেই বুঝতে পারবি যে কোন কোশ্চেন দিয়েছে। ঠিক আছে?
এটা দুটো চার্জের মধ্যেকার ইলেকট্রিক ফিল্ড বার করা এবং ইকুইপোটেনশিয়াল সারফেস দেখানো, পোটেনশিয়াল এনার্জি বার করা। এই পুরো ব্যাপারটাকে একটু ফটাফট করে ফেলতে হবে, আর সময় নষ্ট করলে হবে না কিন্তু। স্যার এক সপ্তাহ হবে না আগের গুলোর কি অবস্থা? স্যার, দুটো হয়ে গেছে। আপনি আজকে মানে এই চ্যাপ্টারটা হয়নি। এই চ্যাপ্টারটা হয়নি তো, ঠিক আছে, একটা একটা করে কমপ্লিট কর। ধর নেক্সট উইকে তোরা আমাকে বোর্ডের এক্সাম দিবি, কোনটা দিবি, ইলেকট্রোস্ট্যাটিক বা নাকি কারেন্ট ইলেকট্রিসিটি, কোনটা দিলে সুবিধা? স্ট্যাটিক। বাকিরা? হ্যাঁ স্যার, স্ট্যাটিকটাই ভালো। হ্যাঁ স্যার স্যার স্ট্যাটিকটাই ভালো স্যার, দিলে ভালো। স্ট্যাটিকই দেবো। বোর্ডে আমরা চ্যাপ্টার 1ই রাখছি, ঠিক আছে, চ্যাপ্টার 1। ওকে, বোর্ডে। আর এমসিকিউ যে এক্সাম হচ্ছে তাতেও চ্যাপ্টার 1 এর ফার্স্ট পার্টটুকু হয়েছে, আজকে সেকেন্ড পার্টটুকু দিয়ে দে। গসেস থিওরেমটা নিয়ে তো স্যার? হ্যাঁ, আজকে গসের থিওরেম পার্টটা। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এটা চ্যাপ্টার বোর্ডের বলতে আপনি কি ওটা আমাদের মানে লিখে বোর্ড দিতে মানে, হবে? হ্যাঁ রিটেন এক্সাম, বোর্ড মানে রিটেন এক্সাম হবে। স্যার মার্কস কত হবে ওতে? 35 ঠিক আছে। 35 মার্কসের হবে, 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা আর কি, 1 hour 30 minutes। বোঝা গেল? মানে কবে হবে, ক্লাসের পরেই তো? নেক্সট উইক। হ্যাঁ, নেক্সট উইক ক্লাসের পর। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নেক্সট উইকে আগে ক্লাস হবে, ক্লাসের পরে দিবি। বোঝা গেল? ঠিক আছে স্যার। এরকম করতে হবে। আচ্ছা, কিন্তু একটাই বক্তব্য, মানে নিজে যদি চিটিং করিস তাহলে আমার কিছু করণীয় নেই, কিন্তু নিজে ঠকি ফেলবি। যারা বলছি প্রচুর নাম্বার পেলি, তাদেরকে ভালো কথা একটা বক্তব্য তাদেরকে বলে দিই। এই চিটিং এর কথাতে মাথায় এলো, সেটা হচ্ছে জানিস তো যে এক্সাম শেষ ক্যান্সেল হয়ে গেছে।